শীতকাল এলো, আমার স্বামী আমাকে তেমন একটা গুরুত্ব দেয় না আর বাচ্চাদেরকেও দেয় না। আমাদের কোনো টাকা পয়সা দেয় না আর বাচ্চাদেরকে কিছু কিনেও দেয় না, শুধুমাত্র পেটে ভাতে তাদের বাসায় থাকি। আমার বাচ্চাদের শীতের কাপড় চোপড় কিনতে হবে, এর জন্য স্বামীর কাছে টাকা চেয়েছি। সে আমাকে 200 টাকা দেয়। আমি সেই 200 টাকা নিয়ে কয়েকদিনের জন্য আমার বাবার বাড়িতে বেড়াতে আসি। বাবার বাড়িতে আসার পর আমার সব গয়না আমি বিক্রি করে ফেলি। প্রায় 30,000 টাকার গহনা বিক্রি করি। আমার এক কাজিন আছে, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার বান্ধবী হয়, ওর কাছে 20,000 টাকা রাখি আর বাকি 10,000 টাকা দিয়ে আমি ইচ্ছে মতো শপিং করলাম আর খাওয়া দাওয়া করলাম। আমার মনে যা খেতে চেয়েছে আমি সবকিছুই কিনি। আমার বাচ্চাদের জন্য অনেক অনেক কাপড় কিনি আর খেলনা কিনি। মাকে এই প্রথম 2 হাত ভর্তি করে বাজার করে দিয়েছি। বাপের বাড়ি 1 মাস ছিলাম, এই 1 মাস স্বাধীনভাবে চলছি। তার মধ্যে কাজিনটার কাছে গিয়ে 12 দিন ছিলাম। ওর একটা মেয়ে আছে আর ওর স্বামী প্রবাসী। আমার যত সুখ দুঃখের কথা সব আমি ওর কাছে শেয়ার করতাম। ওকে আমার অনেক আপন মনে হতো। 1 মাস পর শ্বশুর বাড়িতে আসি। আমার ছেলেরা বসতে পারে, অল্প হাঁটার চেষ্টা করে। ওরা শুধু রুম থেকে বের হয়ে যেত, ওদেরকে তেমন একটা কেউ আদর করতো না। আবার মাঝে মাঝে আদর উতলিয়ে পড়তো। আমার বাচ্চারা হামাগুড়ি দিয়ে ওইদিকে গেলে তখন সবাই মিলে খেতে বসলে ওই খাবারই আমার বাচ্চাদেরকে জোর করে খাইয়ে দিত। সাধারণত আমরা বড়রা যেসব খাবারগুলো খাই, ভাত, ঝোলালা, তরকারি, এসব খাবার আমার বাচ্চা দুইটাকে খাইয়ে দিত। আমার বাচ্চাদেরকে আমি যদি খাবার দেই তাহলে সাধারণত আমি নরমাল ভাত দেই, আর কিংবা যদি কোনো ঝোলের তরকারি দেই তাহলে আমি পানি দিয়ে ধুয়ে তারপর আমি বাচ্চাদেরকে খাওয়াই। কিন্তু তারা এরকমটা করতো না। তারা তাদের নিজেদের ঝালালা তরকারির খাবারটাই আমার বাচ্চাদেরকে খাইয়ে দিত আর ওরা অনেক কান্নাকাটি করতো। আমি ওদের মানা করলেও শুনতো না। দেখতে দেখতে আমার জামাইয়ের বউয়ের ডেলিভারির টাইম আসলো। ও সিজারে একটা কন্যা সন্তানের জন্ম দেয়। তখন আমার সন্তানটা নিউমোনিয়াতে আক্রান্ত হয়। অনেক ডাক্তার দেখানোর পরে যখন ভালো হচ্ছিল না, তখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আবার বাপের বাড়িতে চলে আসি। এখানে আসার পর আমার কাজিনটা আমার বাচ্চাকে মেডিকেলে ভর্তি করিয়ে দেয়। আমার স্বামীকে বলার পরেও দেখতে আসে নাই, কারণ ওর বাচ্চাটা নাকি অসুস্থ, হার্টে কি সমস্যা হয়েছে নাকি। আমার বাচ্চাটা 3 দিন মেডিকেলে আইসিইউতে থাকার পর মারা যায়। আমি আইসিইউ এর বিল একদিনে 4,000 টাকা করে দিয়েছিলাম। আমার গহনা বিক্রির টাকা সমস্ত কিছু খরচ হয়ে যাওয়ার পর আমার ওই কাজিনটা আমার বাচ্চার মেডিকেলের সমস্ত খরচ বহন করে। আমার ছেলে মারা যাওয়ার পরেও আমার স্বামীকে খবর পাঠালে ও আসেনি, বলে যে লাশ নিয়ে ওদের বাড়িতে চলে যেতে, ওরা ওখানে দাফন কাফন করবে। আমি ওখানে আর যাই নাই। আমি কতটা ভেঙে পড়েছি আমি কেউকে বুঝাতে পারবো না। এই কষ্ট একজন সন্তান হারা মাই বুঝে। আমি শেষবারের মতন আমার সন্তানকে জড়িয়ে ধরি, বলি বাবা তোর মা ছাড়া কেউ নাই, মা তোকে ভালো রাখতে পারি নাই, আল্লাহর কাছে ভালো থাকিস। তোর জন্মের সময় ওরা ছিল না, মৃত্যুর সময় ওরা নাই। আমার ছেলেকে আমার বাপের বাড়িতে দাফন করি, ওরা কেউ আসে নাই। আমার ছেলের শোকে আমি একদম দিশেহারা পাগল হয়ে গেছি। আমার ছেলের মৃত্যুর 3 মাস পর ওদের বাড়িতে যাই, কারণ ওর বউয়ের মেয়েটা মারা গিয়েছে, সেটা দেখার জন্য যে ওরা কেমন ফিল করছে। ওদের কান্নাটা আমার ভালো লেগেছে, ঐতিহাসিক হাসি হেসেছি। আমি আমার রুমে বসে আমার ছেলেকে নিয়ে মানুষের পাঠানো খাবারগুলো খেতে থাকি, কারণ যে বাড়িতে মানুষ মারা যায় সে বাড়িতে আত্মীয় স্বজনরা খাবার পাঠায়। ওইখানে যাওয়াটা আমার জন্য কাল হয়েছে, কারণ আমার পুরুষত্বহীন স্বামীটা আমার ছেলেকে নিয়ে ওর বউয়ের কোলে দিয়ে বলে এখন থেকে এটা তোমার সন্তান। আমি সাথে সাথে কাটার দা দিয়ে বলি আমার ছেলেকে যে ধরবি আমি তাকে কেটে ফেলবো, এটা আমার ছেলে, তোদের না। তোদের মতো অমানুষের কাছে আমি আমার ছেলেকে রাখবো না। এই কথা বলে আমি আমার কাজিনের বাসায় চলে আসি। সেখানে কিছুদিন থাকার পর আমি আমার বাবার বাড়িতে যাই। আবার সেখানে যাওয়ার পর আমার মাটাও জানি কেমন করতো। মাকে কান্না করে বলতাম আপনি এরকম করলে কোথায় যাব আমি। তারপরও মা কেমন করতো আর বলতো এত মানুষ মরে তুই মরতে পারিস না। আমি অতিষ্ঠ হয়ে আবার স্বামীর বাড়ি যাই। সেখানে যাওয়ার পর বুঝতে পারলাম স্বামী কিছুটা পরিবর্তন হয়েছে। আমার ছেলেটাকে তখন আদর করতো একটু একটু। আমার ছেলেকে চিপস এটা সেটা কিনে দিত, আমার সাথে তেমন একটা খারাপ ব্যবহার করতো না। টুকিটাকি খরচ দিত। আমার ছেলেকে পোলিও টিকা খাওয়ানোর জন্য মেডিকেলে নিয়ে যাই আমি। মেডিকেলে যাওয়ার পর আমার খুব মলত্যাগের প্রয়োজন হয়, কিন্তু কাউকে পাচ্ছিলাম না আর ছেলেকে নিয়ে বাথরুমে যাওয়াও পসিবল না। তখন আমি একটা মহিলাকে দেখি আর জিজ্ঞাসা করি আপনি এখানে কে। তখন তিনি বলল আমি আয়া। আমি তখন বললাম খালা তাহলে আপনি আমার বাচ্চাটাকে একটু রাখ, আমি বাথরুমে যাব। আমি আমার ছেলেটাকে তার কাছে দিয়ে বাথরুমে যাই। বাথরুম থেকে এসে ওনাকে ধন্যবাদ জানাই আমার ছেলেটাকে রাখার জন্য। তারপর উনি সহ আর আমি সহ হাঁটতে হাঁটতে মেডিকেলের বাইরে চলে আসি। কথা বলে টুকিটাকি আবার বাসায় চলে আসি। বাসায় গিয়ে গোসল করে খাবার দাবার খেয়ে আমি আমার ছেলেকে নিয়ে ঘুমাই। দুপুরের দিকে আমার স্বামী আসে আমার রুমে, এসে আমাকে বলে তুমি আরেকটু ওদিকে সরো, আমি আমার ছেলের সাথে ঘুমাবো। আমি কিছু বলি না, আমি উঠে যাই আর বলি ঘুমান আপনি। তখন আমাকে বলে তুমি উঠতেছো কেন। আমি তখন বলি আপনার সাথে একই বিছানায় থাকার আমার কোনো ইচ্ছা নাই, এজন্য আমি অজুহাত দিয়ে বলি আমার একটু কাজ
আছে। তখন উনি আমাকে কাছে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আমি রান্নাঘরে এসে ছেলের জন্য খাবার বানাতে লাগলাম। তারপর ছাদে একা একা হাঁটাচলা করি অনেকক্ষণ। রুমে এসে দেখি বাবা ছেলে কি সুন্দর ঘুমাইতেছে। আমার ছোট ছেলের জন্য আমার অনেক কান্না আসে, আর আমি আমার স্বামীকে মনে মনে বলি আল্লাহ তোমার বিচার করবে। আমার জামাইয়ের বউ এসে ওনাকে ঘুম থেকে ডেকে তুলেন। তখন আমার স্বামী বলে রুম থেকে বের হতে ইচ্ছে করছে না। ওনার কাঁচা ঘুম ভাঙাতে উনি অনেক রেগে যায়। ওরা দুইজন মিলে আমার রুমে ঝগড়া শুরু করে। ওদের ঝগড়ার আওয়াজে আমার ছেলেটা উঠে কান্না শুরু করে। আমি আমার ছেলেকে কোলে নেই। উনি খাট থেকে উঠে উনি ওনার বউকে মারতে শুরু করে। তারপর সবাই চলে আসে আমার রুমে। আমি বলি যা করেন রুমের বাহিরে গিয়ে করেন, আমার ছেলে কান্না করছে। কয়েকদিন পর আমার ছেলে পাতলা পায়খানা করাতে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপর একটা সিএনজির জন্য দাঁড়িয়ে থাকি। সিএনজি আসলে আমি সিএনজিতে উঠে দেখি ওই খালাটা আমাকে দেখে বলতেছে তুমি কেমন আছো, ভিতরে আসো। সিএনজিতে ওঠার পর উনি জিজ্ঞাসা করে কোথায় যাবে। আমি বলি মেডিকেলে। তারপর আমার ছেলেকে কতক্ষণ আদর করে। উনি বললেন ওনার অনেক খিদা লেগেছে। ওনার ব্যাগ থেকে একটা সিঙ্গারা বের করে খেতে লাগলেন। আমাকে জিজ্ঞাসা করলেন খাবো কিনা। আমি বললাম হ্যাঁ দেন খাবো। উনি আমাকে একটা বের করে দিলেন। সিঙ্গারাটা খাওয়ার পর আমার আর কিছুই মনে নাই। নিজেকে আবিষ্কার করি একটা গাছের নিচে। কয়েকজন মানুষ আমার মুখে পানি দিয়ে হুঁশ ফিরায়। আমাকে সবাই মিলে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, এখানে কেন আসছো। আমি তখন বলতে থাকি আমার বাচ্চা কোথায়, হাউমাউ করে কান্নাকাটি শুরু করি আর সব বলি ওনাদের। ওনারা বলেন এটা তো গ্রাম, আমরা সবাই দেখি তুমি এখানে পড়ে আছো। তারপর আমরা সবাই মিলে তোমার হুঁশ আনলাম। তারা সবাই মিলে আমার ঘরে আমাকে পৌঁছাই দিল। আমি এবং আমার স্বামী আর সবাই মিলে হাসপাতালটাতে গেলাম। যাওয়ার পর ওনারা সব আয়াকে সামনে আনলো আর বললেন এই আয়াগুলোর বাহিরে আর কোনো আয়া নাই। আপনারা কোন প্রতারকের পাল্লায় পড়েছেন আল্লাহই জানে। পুলিশের কাছে জিডি করি, পোস্টার ছাপাই, বাচ্চাটাকে আর পাচ্ছিলাম না। আমি পাগল পাড়া অবস্থা প্রায়। দেখতে দেখতে একটা মাস কেটে যায়, আমার বাচ্চাটাকে আমি আর পাইনি। এটা নিয়ে আমার সাথে সবাই অনেক খারাপ ব্যবহার শুরু করলো। আমি কেন বাচ্চার খেয়াল রাখতে পারলাম না হ্যানত্যান। আমি সন্তান হারানোর কষ্টে পাগল হয়ে গেছি। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে হচ্ছিল না। তো এখানে আপুটার কাহিনীটা শেষ। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।